নমস্কার, আমি সুচিস্মিতা। আগামীকাল 23শে জানুয়ারি দেশনায়ক সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন। সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব, আমাদের আবেগ, আমাদের অনুপ্রেরণা। ওনার বলা প্রতিটি কথা, প্রতিটি কর্মকাণ্ড আমাদের শেখায় কঠিন থেকে কঠিনতম প্রতিকূলতার মধ্যে থেকেও মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে কিভাবে এগিয়ে যেতে হয়। সুভাষচন্দ্র বোস পরাধীন দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার জন্য নিজের দেশ, মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে দেশত্যাগ করেন এবং রাসবিহারী বোস গঠিত আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং জাপানের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির সঙ্গে লড়াই করেন দেশমাতাকে শৃঙ্খলমুক্ত করার জন্য। যখন উনি আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন সেই সময়ের দুটি ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। সিঙ্গাপুরের একটি জনসভায় বক্তৃতা দেওয়ার পর আজাদ হিন্দ সরকারি তহবিলের জন্য টাকা চাইলেন। হাজার হাজার লোক নেতাজির সামনে টাকা দিতে লাগলেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। হঠাৎ একজন নিঃস্ব মহিলা বক্তৃতা মঞ্চে নেতাজির কাছে এলেন। পরনে তার শত ছিন্ন বস্ত্র। এসে উনি নেতাজির হাতে 3 টাকার নোট বের করে দিলেন। নেতাজি ইতস্তত বোধ করায় তিনি বললেন, নেতাজি আপনি নিন, এই আমার যথা সর্বস্ব। নেতাজি অশ্রুসিক্ত নয়নে ওই মহিলার দান গ্রহণ করলেন। নেতাজিকে যখন প্রশ্ন করা হলো যে ওনার কাছে দানের টাকা নিতে কেন ইতস্তত করছিলেন, ওনার চোখে জলই বা এলো কেন, নেতাজি উত্তর দিলেন যে ওই 3 টাকা ওনার যথা সর্বস্ব, ওটা দেওয়ার পর উনি অনেক বেশি কষ্ট ভোগ করবেন, আবার না নিলেও ব্যথা পাবেন, ভাববেন আমি শুধু ধনীদেরই দান গ্রহণ করছি, কিন্তু আমার কাছে ওই মায়ের দান লক্ষ লক্ষ টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। দ্বিতীয় ঘটনাটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় নেতাজি তখন জার্মানিতে। বিশ্বযুদ্ধ শুরুর পর নেতাজি বুঝে যান জার্মানিতে থাকা তার জন্য নিরাপদ নয়, অথচ তার স্বপ্নের আজাদ হিন্দ ফৌজকে নিয়ে ভারতে ফিরতে হলে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতে হবে, কিন্তু বিমানে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তাই তিনি স্থির করলেন সাবমেরিনে যাবেন। এই যাত্রাপথও বিপদসংকুল, কারণ ইংলিশ চ্যানেল, উত্তর সাগর, ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর সব মিত্র বাহিনীর দখলে। এই বিপদসংকুল যাত্রাপথের দায়িত্ব নিল জার্মান সরকার, যারা নেতাজিকে মাদাগাস্কারের কাছাকাছি পৌঁছে দেবে। এরপর জাপান দায়িত্ব নেবে। নেতাজি ও তার সহকারী আবিদ হাসান 8ই ফেব্রুয়ারি 1943-এ জার্মান সাবমেরিন U-180-তে করে যাত্রা শুরু করেন। কিন্তু এই সাবমেরিনটি জলের তলায় মাত্র 48 ঘন্টার বেশি চলতে পারত না। আবার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য জলের উপরে উঠতে হতো। এই উত্থানের সময় শত্রুর নজরে পড়লে বিপদ। সাবমেরিনের ছোট্ট কেবিনে সোজা হয়ে দাঁড়াবার উপায় ছিল না, মাত্র 3-4 পা হাঁটা যেত। সুভাষচন্দ্র বোস সারাদিনে মাত্র 3-4 ঘন্টা ঘুমোতেন, বাকি সময় বসে বসে স্বপ্ন দেখতেন যে কিভাবে আজাদ হিন্দ বাহিনীকে প্রস্তুত করবেন এবং ভারত মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করবেন। সাবমেরিনের খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না, সেই জন্য ধীরে ধীরে তার শরীরও খারাপ হতে শুরু করে। পরনে ছিল তার জার্মান নৌবাহিনীর পোশাক, আর মুখে ছিল নির্ভুল জার্মানি ভাষা। এরপর ঠিক 2 মাস পর মাদাগাস্কারের উপকূলে একটি পেরিস্কোপ দেখা গেল। জাপান সাবমেরিন 129-এর দেখা মিলল। কিন্তু সেই সময় জার্মান সাবমেরিন থেকে জাপান সাবমেরিনে পৌঁছতে হলে ভেলায় চেপে যেতে হবে। কিন্তু সেই সময় সমুদ্র ছিল উত্তাল। তিনি কমান্ডারকে জিজ্ঞেস করলেন, জাপান সাবমেরিনে পৌঁছানোর চান্স কত? কমান্ডার বললেন 1%। সুভাষচন্দ্র বোস বললেন, আমি এই চান্স নেব। তখন সুভাষচন্দ্র বোস এবং আবিদ হাসান ওই ভেলায় চেপে মৃত্যুকে উপেক্ষা করে, উত্তাল সমুদ্রের ঢেউকে উপেক্ষা করে জাপান সাবমেরিনে পৌঁছান।
এরপর আরও 1 মাস যাত্রা সম্পন্ন করে সুমাত্রায় পৌঁছান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তার দূরদৃষ্টি ও দৃঢ় সংকল্পের প্রতীক।